ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে, নাকি মরে গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পান করল। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রেদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রেদওয়ান, মনে তীব্র একটা ভয় চেকে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন, চাপা স্বরে প্রশ্ন করলেন, হৃদু কি মইরা গেছে? পদ্মজা তৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধ হয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে। পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পাইছে। ফরিনা অস্থির হয়ে বললেন, ও মা! পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল। কি হয়েছে আম্মা? ফরিনার চোখে দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পালাইয়া যাও, আর আইবা না, রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওনারা আমাকে মারবে না, রেদওয়ান ভাইয়াই বলেছে। মিশা কথা কইছে। আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রেদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পালাইয়া যাও। তোমার আব্বা, ওই শৌখিনের বাচ্চা, আমার নিষ্পাপ কলিজার টুকরো বাবুরে মাইরা ফেলছে। কিন্তু জুতার ছাপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। এই রকম আওয়াজ মজিদের জুতোই হয়। মনে হয় জুতায় পানি নিয়ে হাঁটছে। তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদওয়ানকে দেখে ফেলবে। তিনি পদ্মজার আলমারি খুলে তালা চাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আর একটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, আমা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা। পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার উপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পা জোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে আঁতকে উঠলেন। এইদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরের দরজাটি লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যিখানে পড়ে। সেই মেঝে থেকে উঠতে উঠতেই ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকার ঘটনার হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথা বারবার বাজছে। তোমার আব্বা, ওই শকুনের বাচ্চা, আমার নিষ্পাপ কৈলাজার টুকরা বাবুরে মাইরা ফেলেছে। পদ্মজা 2 হাত মুখ চেপে ধরে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। এক্ষুনি মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এই জন্যেই পদ্মজা ধৈর্য হয়ে 5টি দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রেদওয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে। পদ্মজা তাই মানত। শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগেই রেদওয়ান আক্রমণ করতে উদ্যত হয়। আর পদ্মজাও আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য পরিকল্পনা ওলটপালট হয়ে গেল হরিণার এক কথায়। পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বললেন আম্মা? ফরিনার হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপাদপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবেই হাত কাঁপছে পা। মজিদ, খলিল একসাথে উঠে আসে। ফরিনার সামনে এসে দাঁড়ায়।
ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারাও ক্রুদ্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন। হৃদয়নকে পদ্মজা আঘাত করেছে। ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। খলিল বললেন, ভাবিরে জিগাও কেন, ওই ছেড়ি ছাড়া আর কার এত সাহস আছে? এই ছেড়ি এই ঘরের ভিতরে? ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দরজায় তালা। তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আমার দরজা খুলুন, কি হচ্ছে ওখানে? মজিদের ক্রুদ্ধ চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি, কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বললেন। না, নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন। তারপর চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনাও তাও বললেন চাবি নেই। মজিদ আরও একবার বললেন, চাবি দাও বলছি। শাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছো? চাবি নাই, চাবি নাই আমার কাছে। গলা উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজায় জোরে কয়টা লাথি দিলেন। তালা ভাঙার চেষ্টা করলেন। ধূপধাপ শব্দ, সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁঝাঁ করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপছে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন, তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছুই নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রাগে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি। আরও বললেন। ফরিনা টু শব্দও করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিভ্যস্ত করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে। নতুন করে হারানোর কিছুই নেই। বয়সও অনেক হয়েছে। তবে এদের শিকার পদ্মজাকে হতে দিবে না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেনি। এদিকে রিদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিচে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ্পড় দেন, সাথে বেশিরিক গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতে এসে চিৎকার করে বলল, আব্বা, আমাকে মারবেন না। আব্বা, দোহাই লাগে, আমার লাশের মতো হয়ে গেছে। আব্বা, আমাকে মারবেন না। আমাকে মারেন আব্বা। আম্মা, আপনি দরজা খুলুন। আমাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অলন্দপুরের ফেরেস্তা ছিলেন আব্বা। আপনার এমন রূপ কেন? আমার দরজা খুলুন আব্বা। আমার খুব কষ্ট হচ্ছে, অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজায় এলোপাতাড়ি থাপ্পড়ের আওয়াজ, সব মিলিয়ে চারপাশে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাবার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ায় মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় দুইবার হোঁচট খেলো। তারপর ফরিনার মাথায় নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরও জোরে জোরে থাপ্পড় দিল দরজায়। বলল, লুতুবুবু, আমার কি হয়েছে? লুতুবুবু, দরজা খোলো। ও লুতুবুবু। ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু চইলা গেছে? গেছে। বাড়ি থেকে বাইর হইছে? ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনাকে মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উঁকি দিল। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হইয়া গেছে খালাম্মা। পদ্মজা দরজায় এলোপাথারি থাপ্পড় দিচ্ছে। বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙুল ইশারায় ডান দিকটা দেখিয়ে দিলেন। ওইখানে খুঁজা দেখ, চাবি পাবি একটা।
দরজাটা খুইলাতে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট আঁঠু অবধি খোলা, পেটিকোট আঁঠু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, 2 চোখ ফুলে গেছে, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে, ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল। হামা, আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বউকে কেউ এইভাবে মারে? লুতু বুবু, আমাকে ধরো। লতিফা ফোঁপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতেই বলল, পদ্মজা, তুমি কিচ্ছু জানো না, খালু এমনই মারে। লতিফা পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে 3 তলার আরেকটি ঘরে নিয়ে যায়। সেই ঘরটিতে প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছে না, চোখ দুটি বারবার বুজে যাচ্ছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ঝাঁপিয়ে জল নামে, মনে মনে কেঁদে বলে, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশে এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেঁচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাসে যান, আমি মরতাম না। তুমি তুমি পালাইয়া যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লুতু বাবু, হালকা গরম পানি আর আমাদের ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাবনলের আর তুলোর নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্রই লতিফা বেরিয়ে গেল। ফরিনার করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বলল, কান্দো ক্যারে, কান্দো না। পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা, আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখল ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছ্যাঁত করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করল নিঃশ্বাস হচ্ছে নাকি। সেই সময় লতিফা শ্যাপনল তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলেন। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরও কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকে এক ফোঁটাও শান্তি নেই। রেদওয়ান দুপুরের জঙ্গল থেকে ফিরছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটাও হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতে সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, কারোর কিছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিজ তলায় নেমে আসে। সাথে ছুরি রামদা নিয়েছে। আজ খোঁপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে। সেই সাথে লুকানো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন, নির্বিকার ভঙ্গি। কোনো তাড়া নেই, চিন্তা নেই। রেদওয়ানের অবস্থা কি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্যই না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন। যদিও কথা বলেন তা অহংকারী, কটু কথা।
পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যায় নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে? এসব ভাবতে ভাবতে এক সময় পদ্মজা মানুষটির উপস্থিত টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পেছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে। উত্তরের আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর ভিয়ে যেন মুহূর্তেই শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ের ঘর কাটতে পারছে না। চন্দ্র তারাহীন ম্লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয়ে 2 পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজের ভয় পাওয়ার দেখে নিজের উপরেই রাগ বিরক্ত হয়। 2 পা এগিয়ে সে অন্দরমহলের পেছনে তাকায়। আধো অন্ধকারের আবিষ্কার করল। মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকেই যেন মুহূর্তেই ভোজবাড়ির মতো নাই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে, ভাবতে ইচ্ছে করছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সব কিছু ভাবতে পারে। সব কিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃদুল জঙ্গলের ভেতরে ঢুকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুক কি সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝে কেউ আক্রমণ করে বসলো। সেদিন যতটুকু এসেছিল সে ঠাউর করে করে নিরাপদভাবে ঠিকই ততটুকুই চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালার ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্য জাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্য জাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু বুকে শব্দ লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অজ্ঞতার কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটার উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উঁকি দিয়ে রুদ্রশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারোর উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদা এক পাশে আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে। হাত পা থাপড়াতে থাকলো। কয়েক সেকেন্ডের পরে দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এই এক আঘাতেই কুপকাত। পদ্মজা একবার ভাবলো টর্চের আলো লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি ওত পাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে।
তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসে শাঁ শাঁ শব্দ, ঝিঝি পোকার ডাক আর অশরীরীর মতন দাঁড়িয়ে থাকা গাছপালা। আর রাতের অন্ধকারে বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুনে গুনে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়, জংলি লতা পাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতা পাতার মাঝে ঝোঁক বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকিয়ে নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে কাঁটা ফুটে পায়ে। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাঁটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্ত জবা ঠোঁট দুটি জলে ভেজে যায়। মৃদুল এদিকে ওদিকে দেখে বলল, লিখন ভাই, চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেই সব তোয়াক্কা না করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফুলে যা তা অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণার আশঙ্কা করছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন সহ আসে তার শুটিং শেষের দিকে। সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওইভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো। তারা বাড়ির পেছনে ভাঙা পাঁচির বেরিয়ে বাড়িতে ভেতরে ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়স এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়ছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এতটা দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথায় রগ রগ ধপধপ করে। আধার নামতেই দুজনে হাওলাদার বাড়ির পেছনে ভাঙা পাঁচির দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে পাঁচির দেওয়া। তাই পেছনের পাঁচির দিয়েই তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে। তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে। এই জন্য সে রামদা নিয়ে এসেছে, যা লেখনের হাতে ছিল। লেখন অসাবধানতাবশত কাঁটার লতা পাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ফলে ক্ষত সৃষ্টি হয়। গলগল করে রক্ত বেরিয়ে আসে। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধ হইতেছে না। কি করা যায় বলো তো? আসো চইলা যাই, বাজারে যাইব, নয়তো ডাক্তার বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হয় না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখলো। তারপরে বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চইলা যাইতে পারতাম। পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবি এত ভালোবাসে ভাই, অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলে, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই। সমাজ ভালো চোখে দেখে না। সমাজ রে আমি জুতা মারি।
তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পেছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে, তার পরনের শীতবস্তু কিছু নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এ কথা আমার আম্মাও বলে। এসব কথা বাদ দাও এখন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের 2 তলায় তাকালো, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করলো, পেছনে কি করার আছে? পদ্মজার ঘরের জানালার পাশে রেন্ট্রি গাছ দেখেছো? গাছে উঠে দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্য? তাহলে গাছে উঠবো আমরা। একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিব না। দিবে না? আবার অপমান হইতে ইচ্ছা করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল। তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসলো। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে 2 হাতে কপালে 2 পাশ চেপে ধরে পদ্মজার ঘরে জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এইভাবে প্রাচীর ডিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজার ভালো আছে ভেবে সে মানসিকভাবে ভালো থাকে, এই কথাটা ঠিক। পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়, তবে এটাও ঠিক পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়, আশা থাকে মনে। আছে, বেঁচে আছে পদ্মফুল। চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলেই কথা বলাও যাবে, কিন্তু যদি নাই বা থাকে তবে। মৃদুল এসে জানালো, শালার বেটা দুলা ভাই নাই, কেউ নাই দরজার সামনে। তাহলে চলো সামনে দিয়ে যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে। লিখন হাসলো, ম্লান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লেখনকে দেখে বললেন, তুমি এখানে কারে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফু আম্বা পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আছিলি বাপ? তোর ফুপাই বকেছে বইলা চইলা যাবি কেন? আমি তোর ফুপু আম্মা আছি না? তুই এইখানেই থাকবি, যত দিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলে, ধুর বাদ দাও এসব কথা। তোমার জামা একটা ইবলিশ, ইবলিশের ধারে কাছে মানুষ থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বলে, এমন কয় না বাপ। আদর পরে কইর, এখন কত পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বললেন, হ ভালা। আচ্ছা ফুপু আম্মা, আমরা উপরে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই ছাড়াও যাইবো? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পর পুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়াটা ঠিক হবে না বোধ হয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বেই লিখন বলল, আমি এখানে বসে, তুমি যাও। না ভাই, তুমি আয়ো। আরে মৃদুল যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমিনা ভাবছেন পদ্মজা হয়তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এই রকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এই খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তাহার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদু তাকালো। আমিনা জানে না পদ্মজা সত্যিই যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে বললেন, পদ্মজাই তো ঘরে নাই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কিতা কইতাম, গেছো কেন কামে? মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে। আমিনা আর একটা মিথ্যা বললেন। না, একলা যাই নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল,
আমির ভাই বাড়িতে আইছিল, আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে। আচ্ছা ফুপু আম্মা, অন্তর্মহল নজরবন্দিতে আসিল কেন? আমারও ঢুকতে দিত না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যে বললেন। আমির তো ঢাকাতেই গেছিল, কইল রাইতে আইছে। আমির নাই এই জন্য পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে বলল। বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলে। তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলে, ধুর, দেখা হইল না। আসি চাচি। লিখন বেরিয়ে আসো, মৃদুল বলল। পদ্মজা ভাবির চিঠি দেখো তো মনে হয় নাই, এত সহজ ব্যাপার না। হুম। পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। তার মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথা জবাবে বলল, হুম। তবুও আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়? মৃদুল লাফিয়ে ওঠে বলল। এটাই ভাবছিলাম। লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সাই দিল। মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে মৃদুলের সামনে। লিখন পিছনে বসলো। মৃদুল সামনে, লিখন পিছনে বসলো। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধমকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের শুকনো ব্যথাটাও সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, যে সব সময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহের অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূঁচ নিয়ে হাসে। সে সূঁচের তীব্রতা তাকে এক মুহূর্তেও শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছুই পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুই তো নজরে আসছে না। পদ্মজা জঙ্গলি লতা পাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। শিশিরে জলের পায়ের তালু থেকে আঁঠু অব্দি ভিজে গেছে। পা জোড়া ঠান্ডায় জমে যাওয়া উপক্রম থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাক পড়ছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ চারদিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে উঠল। সে ঢোক গেল, তারপর আইতুল কলসি পরে বুকে ফুঁ দিল। আইতুল কলসি যত ভার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেই তার ব্যতিক্রমও হয়নি। সে সামনে এগোতে এগোতে এক সময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটি বদলে অন্য কিছু আছে। চকিত পদ্মজার মস্তিষ্ক চারগুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচে লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলো শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটা গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজার টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এক পাশে ছিদ্র রয়েছে, মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকিত পদ্মজার মাথায় এলো আলমগীরের দেয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটা বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে। পদ্মজা বিস্ময়ের বাঁকহারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশ দুটি 2 হাতে তোলার চেষ্টা করলো। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডা, এদিকে মনে হচ্ছে সব স্বপ্ন।
কোনো রূপকথার গল্পে রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আর একটা দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এইরকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহ বিভোর হয়ে ওঠে। এই দরজাটা খুলতে আলমগীরের দেয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এই গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন? এইসব ভাবার সময় এখন নয়, বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটা অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলোর ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলো তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরও 2টো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা রক্ত। রম্পা তো এমনই কিছু বলেছিল। পদ্মজা আর এক মুহূর্তে দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হাঁ হয়ে যায়, তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এইরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট যন্ত্রণা সে কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিতাড়িতভাবে আঘাত করছে। পদ্মজা 2 হাতে ছুরি আর রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল। সামনে যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আসছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আর একটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতর তাকালো, আর ঠিক তখনই তার পায়ের পাতা আর মাথায় তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটি দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিভ্যস্ত অবস্থায় 5-6টি মেয়ে হাত জোর করে কাঁপছে আর কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত, আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ের শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেকটা নিচ অব্দি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। অসুস্থ তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিতি মানুষগুলোর চোখে পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমিষেই যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটি চোখ হিংস্র জন্তুর মতো জলজল করে উঠল। কপালে শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আরও ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজা বিস্ময় ভরা ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলে, ছি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বিছানার ওপর কাঁথা মোড়ানো ফারিনার দুর্বল দেহটা শুয়ে আছে। বিদ্যুৎ নেই। ঘরে এক কোণে লণ্ঠন জ্বলছে। ফরিনার চোখ বোঝা। লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিউরে দাঁড়ালো। ক্ষীণ স্বরে ডাকলো, খালাম্মা ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের দৃষ্টি ঘোলা। কিছু মুহূর্তে ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশি যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বললেন। লতিফা বুঝলেন না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্নস্বরে বললেন, পদ্মজা কই? আপনার ঘরে না আইলো দেখলাম। ঘুম থাইকা উইটা তো দেখি নাই। ফরিনা থামলেন, তারপর বললেন, এখন কই? মনে কয় ঘরে আছে, ডাইকা দিমু? না, থাকুক। খাইবেন কিছু? না, আরেকটা কাঁথা দে। লতিফা আলমারি থেকে লিপ বের করলো। তারপর ফরিনার গায়ের ওপর দিল আর বলল, অনেক ঠান্ডা পড়ছে খালা আম্মা, কাঁথা দিয়া হইব না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালেন না।
তিনি জানালার বাইরে চোখ রাখেন। রাতের আকাশ দেখা যাচ্ছে আর শীতল হাওয়া শাঁসা করে ঘরের ভেতরে ঢুকেছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন। যখন বাবুর জন্ম হলো, আমিনা কপাল কুঁচকে বলেছিলেন, তোমার ছেঁড়াই তো সত্যি কালা হয়েছে, আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনার বিন্দুমাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখের গুচ্ছ মায়া। এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন। আমার বাবু। মায়াময় এক রত্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেনি করে দেয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। মায়ের হাতে 3 বেলা না খেলে পেটই ভরতো না। কত শত আবদার ছিল তার। আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখতো। যতবার আম্মা ডাকতো ততবার বোধহয় নিঃশ্বাসও নিত না। ছোট থেকেই আমির স্বাস্থ্যবান ও তেজি। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স 14, তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনাও সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন, উচ্চ স্বরে হেসেছেন। জীবনের স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির। পেছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল, চোখ দুটি ভিজে ওঠে জলে। এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। কম তো বয়স হলো না, 50-এর ঘরে পড়েছেন। ফরিনার চোখের দেয়াল টপকে উপচে পড়ছে নোনা জল। সেই জল থেকে লতিফা বিচলিত হয়ে উঠল। খালাম্মা, ও খালাম্মা, কাঁদেন কেন? ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকালেন। ভেজা কণ্ঠে বললেন, তুই যা লুতু। লতিফা ঠাই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, পদ্মরে কিছু কইয়েন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। সেরিটা ভালা আছে, ভালাই থাহাও, বাপ মা নেই। ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুই সব জানতি লুতু? লতিফা মাথা নত করে বলল, হ। ফরিনা হিংস্র সিংহীর মতো গর্জে উঠে বললেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে ছুইটা গেল, বাপের রক্ত কেমনে পাইল? ফরিনা কাঁদতে থাকলেন। উত্তেজিত হওয়ার শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়ে। ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, খালাম্মা, আপনি চিল্লায়েন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বলেন, আমার ক্ষতি হওয়ার আর কি আছে লুতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিতরীণভাবে কাঁদছেন, যেন শ্বাস নিতে পারছেন না। সে দৌড়ে এসে দোতলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফরিনা ছাদের দিকে চোখ নিভৃত করে হাঁ করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে। তিনি শূন্য, একেবারে ফাঁকা কোল। মজিদ হাওলাদার নামক নরপিশাচ তার নিষ্পাপ বাবুকে খুন করে। নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণের মধ্যে থেকে প্রজন্মে চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরের কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে ভালোবাসার। চলছে শুধু অভিনয়। যারা কাছে সেই অভিনয় ধরা পড়বে। তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে। পদ্মজার বুক জ্বলছে। বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয়ে আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তেই ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাব সুলভ কারণে ঝলঝল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। হাত থেকে বেল্ট পড়ে যায়। আর চোখে বিভ্রস্ত মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি? পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। পদ্মজাকে ছুঁতে যেতেই পদ্মজা ছ্যাঁত করে উঠল। ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো। সে 2 হাতে ধাক্কা দিয়ে আমিরকে, কিন্তু
এক চুলো সরাতে পারেনি। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে, অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল। কিছু দেখোনি তুমি? তারপর উচ্চ স্বরে কাউকে ডাকলো। আরবিত, আরবিত, তুই তো মেয়েগুলোকে ডেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ডে কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গদের মতো, লাল চুল, তার হাতে কাপড়। সেই দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায়। পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে, আর্তনাদ করে বলল। ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে। কত নিকৃষ্ট আপনি। আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে। তার সারা শরীরে যেন পোকারা কিলবিল করছে। মেয়েগুলোর মধ্যে একজন মেয়ে হামাও করে কেঁদে উঠে বলল। আপা, আমরারে বাসান, এই লোকটা আমারে মাইরা ফেলবো। আরবিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো। মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে। পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাঁপন ধরে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক, হয়ে যাক। পদ্মজার গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। ছাড়ুন আমাকে। আরবিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে। একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানে সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল। আমাদের বাসান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছে না, যেন জায়গায় জমে আছে। মেয়েটির কথা শুনে আমির মাথার রক্ত টকবক করে ওঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরবিদ মেয়েটি পেট বরাবর লাথি মারে। মেয়েটি কুঁকিয়ে ওঠে, কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির ওপর আরবিদ আর একটা লাথি বসায়। মেয়েটা চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরে সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজে ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরবিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখে অদ্ভুত উচ্চারণ করেই আরবিদকে আঘাত করলো। আরবিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে উঠল। আরবিত, থামো। আরবিদ থামলেও পদ্মজা থামল না। সে আবার আঘাত করতে উদ্যত হয়। ধরে ফেলল আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোঁস ফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমির প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনো দিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি। যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো, সে ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তার এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীর রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করে এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছুটাছুটি করছে, চিৎকার করছে। দূরেই দাঁড়িয়েছিল আর একজন লোক। তার চুলগুলো মেয়েদের মতনই, অনেক লম্বা, তবে ফর্সা। এত চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমির না বললেও তার এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল। মেয়েগুলিকে সামলাও, দ্রুত যাও, আরবিতকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারে না। তার স্বামীর কণ্ঠে একই শুনছে সে। বুকের জ্বালা পড়া বেড়ে চলেছে। মরে যেতে ইচ্ছে করছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই, সে কিরমির করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে। সে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল। আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসলো। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজা চোখ তুলে তাকায়। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল। আপনি আমাকে বাঁধতে পারলেন? আমির কিছুই বলল না। পদ্মজা বলল।
আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়েই আছে। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃস্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্নে উপেক্ষা করে বলল। রেদওয়ান, রেদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসল। ধারালো সেই হাসি, ঠোঁটে হাসি রেখেই বলে, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও কি বলেছিলেন? যা বলছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ডে কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল, তারপর বলে, মেরে দিয়েছি। আমির চমকে উঠল। কি? মরেনি, হাসপাতালে আছে। আবারও পিনপতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখেছে, যে মুখে মায়া ছাড়া কিছুই দেখত না, সে আজ সেই মুখটা চিনছে না। বুকের ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কে সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা ম্লান হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মারার জন্য আর কিছু কি আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে? আমির মুখ খুলল। পদ্মজা হাসল। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল, তারপর আবার সোজা হয়ে বসল। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব। আমি ঠিক ছাড়িয়ে নেব। আর কিছু করো না। কি করবেন? খুনি তো। একটু ভয় ডর ঢুকাও মনে। বিশ্বাস করুন, আপনাকে বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চকিত তাকালো। পদ্মজা কথাটা বলেই কাঁপতে থাকলো। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বোলাচ্ছে। এই কথাটা না সে মন থেকে বলেনি, কিছুতেই এমন কথা বলেনি। আমি নিজেকে সামলে নিয়ে বলল, ভালোই তো ছিলাম আমরা। মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? একদম মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়ে। কে করেছে বাধ্য আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কলুষিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে ভালোবেসে আজকের নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চেনে। পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সেই আলো দিয়েই আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, কিন্তু চেষ্টা তো করতেই হবে। আজও পদ্মজা জানতে পারতো না কিছু, যদি সে ঝড়ের কবলে না পড়তো। গুটি ওলট পালট হয়ে গেছে। এরই বোধহয় বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছলো ছলো চোখে আমিরকে দেখে। সে চোখের সামনে সব কিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে, শরীর থেকে রুহু বের হয়ে যাওয়ার সময়ও বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এ কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটি তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবাচ্ছে। তাকে নিয়ে এখন কি করা যায়? পদ্মজা তার হাতের চুড়িগুলোর দিকে তাকালো। চুড়ি দুটো তার মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল, তারপর সেই স্থানটি পরিবর্তন হলো আমিরের নামে। সেই মানুষটার রূপ এইভাবে গিরগিটির মতো পাল্টে গেল? না, পাল্টে যায়নি, এমনই ছিল, শুধু মুখোশ পড়েছিল ছদ্মবেশী। মেয়েগুলোর চিৎকার ভেসে আসে। তাদের অত্যাচার করা খুব হচ্ছে। কিছু একটা দিয়ে পেটাচ্ছে, ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। কোনো বাবা মায়ের চোখের মণিদের এইভাবে অত্যাচার করা হচ্ছে। পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল, আপনার কষ্ট হয় না? একটুও হয় না? আমিরের ভাবান্তর হলো না। সে চিন্তায় মগ্ন। তার ছক উল্টে গেছে। এমন এক জায়গায় সে ছক উল্টেছে যে তার আর ঠিক করা উপায় নেই। নতুন করে সাজালে সেখান থেকে হয় পদ্মজা, নয়তো এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে। তুখর আমির মনে মনে পরিকল্পনা করল।
আপাতত যে কাজের জন্য তারা ছুটে আসতে হয়েছে আনন্দপুরের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। এই চ্যাপ্টার মাথার উপর থেকে গেলে তারপর অন্য কিছু। কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি সেই কাজ করার পথেই পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায়। পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে, ছটপট করছে। সে আমিরকে অনুরোধ করে বলল, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক। পুরো পুরো শরীরে রক্ত ছিল, তার উপর আবার মারছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে। তার চোখের পলক পড়ছে না। চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব নয়। অজুহাত দেওয়ার মতো কিছু নেই। এবার যা হবে সরাসরি হবে। পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলোকে অত্যাচারিত হচ্ছে বলে কাঁদছে, কে জানে। সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝরাত অবধি চলে এসেছে। সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে, কথাও বলছে না, যাচ্ছেও না। পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তার গলা শুকিয়ে গেছে। আমির মাঝে শুধু একটা অনুরোধ করে রেখেছে পদ্মজা বলেছিল সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয়। তিনি খুব অসুস্থ, চিন্তা করবেন। আমির পদ্মজার এই অনুরোধটা রাখে। তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হননি। ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায়। মেয়েগুলোকে কেন এইভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা। একবার মনে উঁকি দিয়েছিল নারী পাচারের কথা, কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না। কারণ পাচার করার উদ্দেশ্যে থাকলে এইভাবে মারত না, পাশবিক নির্যাতন করতো না। এছাড়া এইটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি। শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের গুরু তার স্বামী। পদ্মজার তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল, এইভাবেই বেঁধে রাখবেন? মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না। তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে? কেন? কখনো কাউকে খুন করেনি? অভিজ্ঞতা নেই? তাচ্ছিল্যের সাথে বলল পদ্মজা। আমির শান্তস্বরে বলে, অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, মানে অন্যদের খুন করেছেন? আমির জবাব দিল না। পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে। কাকে করেছেন? কয়জনকে করেছেন? আব্দুল ভাইকে কি আপনি মেরেছিলেন? আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বলে, না। তাহলে কাকে? এত কথা কেন বলছো? মেয়েগুলোকে ছেড়ে দিন। কি লাভ ওদের মেরে আটকে রেখে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘর থেকে চলে গেল। পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায়। বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলে এখানে সেটা জানতে হবে। তারপর তার স্বামীর সাথে বোঝাপড়া হবে। কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। তখন একটা হুল্লোড় কানে আসে, অনেকগুলো মেয়ের আকুতি। আবার মারছে না, মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আসছে। মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তার বাম দিকে আছে আর 10-12 জন একসাথে আছে। তবে কি এরা অন্য দল? এখানে আরও মেয়ে আছে? পদ্মজা কান খাড়া করে শোনার চেষ্টা করলো। আমিরের কণ্ঠ ভেসে আসছে, এই মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে। তারপর একজনকে আদেশ স্বরে বলে, রাফেদ, দেখো এরা যেন ঠিক করে খায়, আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না, একজন একজন করে খুলবে। আর চেঁচামেচি যেন না করে। খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরবিদকে পাঠাচ্ছি। আরবিদ কোথায়? উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদ্মজা বুঝতে পারল না। সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, ভাইয়া আমার ছেড়ে দিন, আর কদিন পর আমার বিয়া। অনেক কষ্ট করে আমার বাপে বিয়ে ঠিক করছে। তারপর আর কোনো সারা শব্দ আসেনি। ঘৃণায় পদ্মজার চোখ বুজে আছে, চোখ ছাপিয়ে জল নামে। তার কিছুক্ষণ পর আমির আসলো। পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল। আমির বলল, খাবার আসছে, খেয়ে নাও। খাবো না। পিস দেয়নি? লতিফার রান্না, খেতে পারবে। পদ্মজা চমকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। লতিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল।
এবার বুঝছে লতিফার কাজ কি। আমির বলল, কি হলো? আমার একটা উত্তর দিন। তোমার তো প্রশ্নের অভাব নেই। এখানে আরও মেয়ে আছে, আপনার কি নারী ব্যবসা আছে? শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে। আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, খাবে নাকি সেটা বলো। আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন। টাকা টাকাই হয়, হারাম হালাল নেই। মুসলিম তো আপনি নাকি? আমাদের কোনো ধর্ম নেই। কিসব বলছেন আপনি? হ্যাঁ, মাথা ঠিক আছে? উত্তেজিত হয়ে পড়ল পদ্মজা। এরকম ফ্যাস ফ্যাস করে কাদার স্বভাব তো তোমার ছিল না। মন আছে আপনার? পৃথিবীর বুকে এমন কোনো নারী আছে যে 6 বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী, খুন, অত্যাচারী, নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্যই তো জানাতে চাইনি। জানতে গেলে কেন? আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন? নষ্ট জীবন চাদর দিয়ে ডেকে রেখেছিলাম। তোমাকে তো ভালোটাই দেখেছি। তুমি চাদর তুলতে গেলে কেন? এখন সব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনকেও নরক বানালে, সাথে আমারও। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? কেন মারেন? এইসব করে কি লাভ? ছেড়ে দিন সব কিছু। আমরা একটা ছোট্ট ঘরে সুখে থাকব। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। মন থেকে এটা মানছো? কোনটা? আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না। পদ্মজা কি বলবে ভেবে পায় না। সে মানুষটির মনে অন্যদের জন্য মায়া দোয়া নেই। পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে। পদ্মজা ভেজা কণ্ঠে বলে, আপনাকে ক্ষমা করা ঠিক না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনি সব কিছু ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন, তওবা করুন। আমরা দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকব। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা। অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় পদ্মজার মুখে। এহেন কথা আশা করেনি আমি। তবু সে পদ্মজার মনের কথা উত্তর দিতে পারল না। সে পদ্মজার আশায় বালি ঢেলে দিয়ে বলল, তুমি সব ভুলে যাও। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই মানুষটা সর্বস্ব জুড়ে সে নেই। যদি থাকতো সব কিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদ্মজার বুকে ক্লান্ত সূক্ষ্ম ব্যথাটা আবার বড় আকার ধারণ করে। আমির পদ্মজার বাঁধন খুলে দিল। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, খুলে দিলেন যে? খাবে চলো। যদি এখন পালিয়ে যাই? কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনই যখন আপনি ছাড়া আমার কেউ নেই, আপনিই আমার শেষ আশ্রয়, তাহলে ফিরে আসুন না আমার কাছে। আবার কাচ্ছ? পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অবধি। সে ছলো ছলো চোখে তাকিয়ে আছে আমিরের দিকে। রক্তজবার ঠোঁট দুটির চোখের জলে ভিজে ছুপ ছুপ করছে। আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই, নিষ্প্রাণ শীতল। পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আমির 2 পা পিছিয়ে যায়। পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এইভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না। আপনার মনে আছে একবার আমি রাগ করে 2 দিন কথা বলিনি? তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হয়। ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটো নেই। এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি সব ভুলে যাব। আপনি ভালো হয়ে যান, মেয়েগুলোকে ছেড়ে দিন, ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। আমির এক হাত রাখে পদ্মজার মাথার ওপর। পদ্মজা অশ্রুভরা চোখে তাকায়। আমির পদ্মজা চোখের জল মুছে দিয়ে বলে, গালে ব্যথা পেয়েছো কি করে? এতক্ষণে দেখেছেন? না। সেই দিন জঙ্গলে এসেছিলাম, কাঁটা লেগেছিল। তারপর? রেদওয়ান মেরেছিল? হুম। কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেক জগৎ থাকে। সেই জগৎ পবিত্র মানুষদের ঢুকতে নেই। ভেঙে ফেলুন সব। নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াচ্ছেন? আমাদের ভালোবাসাকে
কেন বলি দিলেন? আমার রক্ত ভালো না, কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয়। তাহলে আপনি ছাড়বেন না কিছু? না। পদ্মজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে। আমির বলে, খাবে নাকি খাবে না? আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়েই থাকো। পদ্মজা চুপ থাকে, নিজের মস্তিষ্ক শান্ত করার চেষ্টা করে। খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এইভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না। সে লম্বা করে কয়েকবার নিঃশ্বাস নিল, তারপর বলে, খাবো। আমির বের হয়ে যায়। সেদিন রাতে আর ফিরে আসেনি। মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে। তার নাম রাফেদ। পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে সে। পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইলো। তখন পদ্মজা প্রশ্ন করলো, উনি কোথায়? আপনি কেন বাঁচছেন? বাইরে গিয়েছেন, আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে। কি করতে গিয়েছে? এত সব বলতে পারবো না, স্যার অনেক রাগী, স্যারকে রাগাবেন না, যা বলবে মেনে নেবেন। আপনার স্যার তো আমাকে ভয় পায়। আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল, ভয় কেঁপেছে ও, বিশ্বাস করুন। রাফেদ হাসলো। এই হাসিকেই বোধহয় শয়তানের মতো হাসা। মজা করছেন? ওই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? ওই যে সাদা দেখতে, আরতি বা এরকম কোনো নাম। তা জেনে আপনি কি করবেন? রাফেদ এগিয়ে আসে বাঁধার জন্য। পদ্মজা আর চোখে কিছু একটা খুঁজে, কিন্তু রাফাতকে আক্রমণ করার মতো কিছু পেল না। ঘরে কিছু বলতে দুটো চেয়ার আছে। চেয়ারগুলো কি খুব ভারী হবে? একবার চেষ্টা করে দেখা উচিত। পদ্মজা 2 পা পিছিয়ে যেয়ে বলল, আপনাদের বাড়িটা অনেক সুন্দর। পাতালে বাড়ি আমি কখনো দেখিনি, একটু ঘুরে দেখি। আমার উনি বানিয়েছেন তাই না? এটা স্যারের বানানো না। তাহলে কার? রাফেদ পদ্মজার ন্যাকামি বুঝে যায়। সে তেড়ে আসে। পরপুরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মজার মন সাই দিচ্ছে না। এখান থেকে পালিয়েও লাভ নেই। এখান থেকে পালালেও বাইরে আর এক শয়তান আছে, পালিয়ে লাভ নেই। তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত। পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে। ধস্তাধস্তি করবেন না, আমি বসে পড়েছি, আপনি বাঁধুন। পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে বলল। রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশে দেখে ঘরের ছাদ অনেক উঁচু। মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে। সে বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায়। পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে। আমির প্রবেশ করে, তার হাতে মলম জাতীয় কিছু। পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে। আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলে, ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানদের রাজত্ব নিয়ে বসে আছে? খুব কথা বলছো। মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না। আমাকে ভালোবাসেন না? পদ্মজা তার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ আসেছে। সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লাও খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে। অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে। আমির পদ্মজার প্রশ্নের জবাবে কিছু বলল না। হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখলো। তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল, গালে পায়ে লাগিয়ে নিও, দরজায় ধাক্কাধাক্কি করো না। বলেই সে বেরিয়ে যায়। দরজা বাইরে থেকে তালা মেরে দেয়। পদ্মজার চাঙ্গা হয়ে যাওয়া মনে আবার মেঘ জমে। ভঙ্গিতে বসে পড়ে। বর্তমান পদ্মজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তুষার কথা বলতে গেল, কিন্তু ফুটল না। পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। মেয়েটার কান্নার রোগ বোধ হয় সেদিন থেকেই হয়, যেদিন জানলো তার স্বামী আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ কাঁদার পর পদ্মজা পানি খেতে চাইলো। তাকে পানি দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়। নেমে আসে পিনপতন নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিছুই বলবে না। তাই তুষার নীরবতা ভেঙে বলল, তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন। রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কি করে?
পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল, ফিস ফিসিয়ে বলে, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, দুর্বল ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন শোনায়, সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে। কি অবাক কাণ্ড। তুষার বলল, আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজার কাঁদতে থাকলো। তুষার বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসার দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। পদ্মজা কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলেছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদ্মজাকে ভালোবাসতো, কিন্তু পাপ তাকেও গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? তুষারের প্রশ্নে পদ্মজা থম মেরে গেল, শূন্যে দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা কি করেছিলেন? এটা হচ্ছে আপনাদের বর্তমান, আর পুরো গল্প হচ্ছে অতীত, যেটা পদ্মজা তুষারকে বলতেছে। সো যখন পদ্মজা আপনাদের প্রিয় আমিরকে খুন করে, তারপর তাকে তো জেলে নিয়ে যাওয়া হয়, তারপর তুষার নামের পুলিশটা তাকে এগুলো কোয়েশ্চেন করে। সো তারপরে পাতাল ঘোরে কী হচ্ছে অবশ্যই ফ্ল্যাশব্যাকে দেখানো হবে। ততক্ষণ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।